2024 সালের 1 জুলাই সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে শুরু হয় সমন্বিত ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে টানা 36 দিনের গণ আন্দোলন তথা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। আপাময় মানুষের সেই আন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা সহ তার দোসররা। আন্দোলনের সূচনার দিনটি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ের পর নতুন করে উত্তেজনা তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। রায়ের পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ শুরু হলেও জুন জুড়েই চলে আন্দোলন প্রস্তুতি ও সংগঠন। অবশেষে 1 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মসূচি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনের মূল দাবি ছিল 2018 সালের কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা এবং সরকারি চাকরিতে বৈষম্যমুক্ত সুযোগ নিশ্চিত করা। রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে আন্দোলনকারীরা 4 দফা দাবি ঘোষণা করেন এবং পরবর্তীতে কর্মসূচিরও ঘোষণা দেন। একই সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচিও সামনে আসে। শুরুতে আন্দোলনের গুরুত্ব রাজনৈতিকভাবে যথেষ্ট বিবেচনায় না এলেও পরবর্তী সময়ে এই ছাত্র আন্দোলনই বৃহত্তর গণ আন্দোলনের ভিত্তি তৈরি করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 1 জুলাই তাই একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে আলোচিত হয়ে আসছে, কারণ এই জুলাই অভ্যুত্থান ঘিরেই পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যান শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে 2024 গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল। রাত 12:01 রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীর দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় পর্বত দেখিনি, আমি ওয়াসিম আকরাম চট্টগ্রামের হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থেকে কি করে তপ্ত বুলেটকে নিজের বুকের মধ্যে বরণ করতে হয় সেইটি আমি শুনেছি, সেইটি আমি দেখেছি। কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। 5 আগস্টের মধ্যে গণভবনের জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই জুলাই জাদুঘর খুলে নেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার জুলাইয়ের চেতনা ধারণ করছে না অভিযোগ করে তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংবিধান সংশোধন করতে হবে। সকালে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর রায়ের বাজার গণকবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় শহীদদের প্রতি কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপি নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আপনারা জানেন, গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। আগামী 5 আগস্টের মধ্যে গণভবনের জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই জুলাই জাদুঘর খুলে নেবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তৃতীয় বিশ্বের দেশ হয়েও বাংলাদেশ অর্থনীতিকে যথেষ্ট সুদৃঢ় করতে পারেনি এবং দীর্ঘ সময় গণতন্ত্রের নামে দেশ পরিচালিত হলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বাজেট নয়, প্রয়োজন সুস্পষ্ট ভিশন, কর আদায় বৃদ্ধি এবং দুর্নীতি নিয়ন্ত্রণ। সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তিস্তা বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্তকে বিরোধী দল ইতিবাচক হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ থেকে কার্যকর হয়েছে। বাজেট পাশের পর ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, জনগণের প্রত্যাশা পূরণে বাস্তবসম্মত পরিকল্পনা, কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা এবং ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করাই হবে এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বাজেটে অর্থনীতি স্থিতিশীল রাখার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সাদাত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নতুন সরকারের নতুন বাজেট আজ থেকে কার্যকর। ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে পাশ করা বাজেট নিয়ে আশাবাদী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাজেটে ঘোষিত কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। আমরা খুবই সাধুবাদ জানাই, একটা সুন্দর বাজেট হয়েছে, কিন্তু উচ্চাভিলাষী বাজেট হয়েছে। নিশ্চয়ই সরকার নিজেদের একটা স্ট্র্যাটেজি এবং টার্গেট নিয়ে আগাচ্ছেন। আমরাও সরকারকে আমরা আশা করব ওনারা সাকসেসফুল হবেন এবং আমরা ব্যবসায়িক মহলে ওনাদেরকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস রাখবো। বাজেটটি সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগে সাফল্য বয়ে আনবে এবং বেসরকারি বাণিজ্যিক খাতকে চাঙ্গা করবে বলেও প্রত্যাশা তার। যদিও এই বাজেটটাকে আমরা উচ্চাভিলাষী একটা বাজেট মনে করছি, ভেরি হাই টার্গেটস দেওয়া হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটার বাস্তবায়ন। তো আমরা আশা রাখবো যে সরকার, আমি শিওর যে ব্যবসার যে সমস্যাগুলো আমরা ফেস করছি এটা রাতারাতি প্রবলেম সলভ করা যাবে না। এটা মিনিমাম অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একাধিকবার বলেছেন যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর সময় লাগবে। কিন্তু ওনারা বাস্তবায়নে কতটুকু সিরিয়াস এটাই আমরা দেখব ইনশাআল্লাহ। অন্যদিকে বাজেটে বৈদেশিক বিনিয়োগ পলিসির ধারাবাহিকতা ও করমুক্ত আয়সীমা উন্নীত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে FICCI। এবারে যে বাজেটটা পাশ হয়েছে সেটার মধ্যে ব্যবসায়ীদের জন্য অনেক ভালো দিক নির্দেশনা আছে। প্রথমত ওনারা কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন। লিস্টেড কোম্পানির জন্য যদি ক্যাশলেস হয়ে থাকে ইট ইজ কামিং টু অ্যাজ লো অ্যাজ 20%। আর সেটা অনেকগুলি কম্পিটিং কান্ট্রির সঙ্গে কিন্তু আমাদের বেশ কম্পিটিটিভ সিনারিওতে আমরা চলে আসব। এবং যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের জন্য ক্যাশলেস হলে সেটা 25% এসে গেছে। সো দিস ইজ এ ভেরি গুড পজিটিভ। তবে বাজেট বাস্তবায়নে করের আওতা বাড়ানোর উপর আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের পাগলা। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। এছাড়া রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। সকালে পূর্বাঞ্চলের বরগাঁও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি জানান, দ্রুতই এই নতুন শহরে গড়ে তোলা হবে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স। শবনম অবনী রিপোর্টে দেখুন বিস্তারিত।
রাজধানীর সঙ্গে যুক্ত হতে যাওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিরাপত্তা অবকাঠামো জোরদারে নেওয়া হলো নতুন উদ্যোগ। বুধবার সকালে পূর্বাচলের সেক্টর 1 এলাকায় উদ্বোধন করা হয় বরকাও পুলিশ ক্যাম্প। রাজুক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। আইজিপি জানান, পূর্বাচলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইনস এবং 3টি উপ পুলিশ কমিশনার কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সেক্টরে বসানো হবে 41টি পুলিশ বক্স। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে, তার একটি বরকাও পূর্বাচল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের জন্য 29.21 একর জমি বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আইজিপি। রাজুক পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের অনুকূলে 29.21 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দেয়, যার মধ্যে 18.63 একর জমির দলিল রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পূর্বাচলে গঠন করা হবে স্বতন্ত্র ডিএমপি বিভাগ। এজন্য 6000-এর বেশি জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা গেলে মৃত্যুর হার অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, বিগত সরকারের আমলে অবহেলার কারণে স্বাস্থ্য খাতে সংকট তৈরি হয়েছে। দুপুরে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তা না হলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা সম্ভব নয়। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা 1 লক্ষ দেশবাসীর জন্য মাত্র 9টি। 64টি জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের 80 থেকে 90% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলি। রাজধানীতে কিশোর গ্যাংয়ের অপরাধ এবং বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরবাসীর জন্য পানি, গ্যাস এবং জলাবদ্ধতা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখবো, এরপরে আবার এই ফুল টিম আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই সমস্ত গ্যাঞ্জাম সামলাইতে পারে না, কিশোর গ্যাং সামাল দিতে পারে না, মাদক সামাল দিতে পারে না। ভাই, পুলিশ প্রয়োজন। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে। কার সাথে উঠে, কার সাথে বসে, কখন কি করে, কোথায় যায়, এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাল দিতে পারবে এটা? এই জন্য আমাদের সকলের কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আজ 1 জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 10 বছর পূর্ণ হলো। সময়ের হিসেবে 1 দশক পেরিয়ে গেলেও সেই রাতের আতঙ্ক এখনও বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে আছে। 2016 সালের এই দিনে গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে সশস্ত্র হামলার পর সৃষ্টি হয় দীর্ঘজিম্মি সংকট। সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে সংকটের অবসান ঘটে
এই হামলায় 20 জন জিম্মি এবং দায়িত্ব পালনকালে পুলিশের 2 কর্মকর্তা নিহত হন। 2016 সালের এই প্রাণঘাতী হামলার মামলায় বিচারের 2 ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শেষ ধাপের বিচার। রাষ্ট্রপক্ষ বলছে, হলি আর্টিজানের এই ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, এতে বেশ কয়েকজন বিদেশি নাগরিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সুতরাং এই বিচার শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গুরুত্ব রয়েছে। সে বিষয়টি বিবেচনায় রেখে রাষ্ট্রপক্ষ উদ্যোগী হবে। সিরাজগঞ্জের যমুনা নদীর ভয়াবহ ভাঙন, নদী গর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি। ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয়হীন হাজারো পরিবার। ভাঙনের কবলে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান। বালুর বস্তা পেলেও শেষ রক্ষা হচ্ছে না। প্রতিনিধি আব্দুল লতিফের তথ্য এবং ভিডিও চিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট। যমুনা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাগুটিয়া ও উমারপুর ইউনিয়নের নদীপাড়ের মানুষ। চলতি বর্ষা মৌসুমে নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে প্রায় 20টি পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, তাঁত কারখানা, মসজিদ, কবরস্থান, হাট বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক। আমাদের এই এলাকায় স্থায়ী একটা বেরবাদ করে দিক, এটাই আমাদের কাছে খুবই চাওয়া। 3-4 বাড়ি ভাঙলাম, মাথায় আর এক জায়গা দেখেছি, বাড়ি করার মতন জায়গা নাই। আমরা ভাঙিয়ে আছেন সরকার আমরা বেরিবাদটা যদি দিয়ে দেয় আমরা তবে থাকি, জায়গা আমাদের নাই, কি আমাদের জায়গা ভাঙিয়ে উঠে গেছে টাকা এই সব জায়গায়। চরনাকালিয়া, চরবিনানি, চর সলিমাবাদ সহ কয়েকটি গ্রামে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ভাঙনের আতঙ্কে অনেকেই নিজ উদ্যোগে ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আবার অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। খোলা আকাশের নিচে অবস্থা কষ্ট করে আছি, সবার কোনো স্থান নাই। আমরা এখানে খুব অসহায় আছি, আমার কোনো জায়গা যাওয়ার মতো কোনো জায়গা নাই। নদীর কাছে একবার ভাঙ্গা আইসা আসছিলাম, ফের আবার ভাঙ্গা গেল, কখনো যাবো কোনো ঠিকানা নাই। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বালুর বস্তা ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে উপজেলার নির্বাহী অফিসার জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সহযোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণকে নিয়ে ওখানে আমরা পরিদর্শন করেছি। এই পর্যন্ত প্রায় 15 থেকে 18টি বাড়ি ভেঙে গিয়েছে। তো যারা নদী ভাঙনের শিকার তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হবে। নদীর তীর রক্ষা ও ভাঙন নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। চৌহালিতে 2-3টি পয়েন্টে আমাদের অস্থায়ী প্রতিরক্ষা কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ফেলে আমরা ভাঙনগুলো তাৎক্ষণিক কার্যক্রম করতেছি এবং ভাঙন কন্ট্রোলে আছে। নদীপাড়ের মানুষের চোখে এখন শুধুই একটাই প্রশ্ন, স্থায়ী বাঁধ কবে? যমুনার ভাঙন শুধু মাটি নেয় না, নিয়ে যায় মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। হাফিজা খানম জুথি, মাই টিভি। সময়ের সাথে প্রতিনিয়তই পরিবর্তনের দিকে নজর রেখে নিজেদের খাপ খাওয়াতে হচ্ছে। তাই সরকারের উদ্যোগকে স্থিতিশীল রাখার সুযোগ নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে আনসার সদর দপ্তরে বাহিনীটির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রতিরক্ষা, যোগাযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে আধুনিক এবং সময়োপযোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। জানান, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য ডিজিটাল ব্যবস্থা থাকাও গুরুত্বপূর্ণ। সময়োপযোগীভাবে সমাজ, দেশ এবং রাষ্ট্রের কাজে লাগানোর জন্য আপনারা যেভাবে উদ্ভাবনী চিন্তা করেছেন এবং সেই চিন্তার প্রেক্ষিতে যে কর্মপরিকল্পনা করেছেন এবং সেই কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, অবশ্যই আপনাদের এই সৃষ্টিশীলতাকে প্রশংসা করা উচিত। গুণগত পরিবর্তনকে বুঝতে পেরে সেই অনুযায়ী নিজের দক্ষতা এবং আগ্রহকে সময়োপযোগীভাবে পুনর্গঠিত করার যে কাজ, সেই কাজ
আপনারা করেছেন। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র এবং সার্ভিল্যান্স চেকপোস্ট নির্মাণ কাজ নিয়ে রয়েছে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। ভবনটি নির্মাণ কাজ শেষ হলেও এখনো পর্যন্ত কোনো কাজে আসছে না জেলেদের। এখানে নেই কোনো কার্যক্রম, নেই জনবল। কবে কার্যক্রম শুরু হবে তার নেই কোনো সঠিক জবাব। নির্মাণ কাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। দ্বীপ জেলা ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মেঘনা নদীর তীরে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হলেও এখনও এর ব্যবহার শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে অনিয়মের পাশাপাশি জেলেদের জন্য প্রতিশ্রুত অনেক সুবিধাও দেয়া হয়নি। তাদের দাবি, জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল স্কেল, বরফ সংরক্ষণ ও প্যাকেজিং সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়েছে। এছাড়া স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে। টাকাগুলো সব অবস্থা করলো, এখন এটা ওই বেশি পর্যন্ত মনে করুন যে ওর ক্ষেত ছিল, সেটাও হয় নাই। এটা তো কাম করছে, জানলার ছুটটা ফেরা যায়, ফেরা যায়, রাস্তা করতে না, তারপরে নিচ্ছে কাম করছে, অর্ধেক করছে, অর্ধেক বাকি রয়েছে। দিছে আমাকে ভালো জন্য, তো আমাকে খারাপ হইতেছে এটা বন্ধ থাকার কারণে। কাজ কাম কিছুটা করছে, কিছুটা বাকি আছে। জনগণের টাকা ফালায়া নদীর পারে, এটা তো কোনো কাজে আসতেছে না, কোনো লোকজন হয় নাই, কোনো কাজ কাম বন্ধ। মাছটা বেশ এটা মা এবার শুরুই হয় না, যে 1.5 বছর পারে এটা। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কাটিয়ে দিছে, শুধু ভবন করে দিয়ে দিছে। মাছ বিক্রি করব, এলাকায় উন্নয়ন হইব, কিন্তু তার তো কিছুই হইল না। তবে এসব বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভবন গ্রহণ করা হয়েছে, তবে রক্ষণাবেক্ষণের জন্য কোনো জনবল নেই। এটা একবারে সরাসরি মৎস্য অধিদপ্তরের ঢাকার প্রকল্প দপ্তর থেকে সরাসরি বাস্তবায়ন হয়েছে বিধায় তার কোনো নথি